আজকের ভিডিওতে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা তো বহুদিনের পুরনো একটা রিকোয়েস্ট ছিল যে লিস্টন এবং আশিকের মধ্যে একটা কম্প্যারিজন তুল্যমূল্য বিচার, যে কে কোন দিকে এগিয়ে, কে বেটার লেফট উইং দিয়ে, বা মোহনবাগানের জন্য কে বেশি এফেক্টিভ হতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে একটা আলোচনা। আর একটা কমেন্ট আমি লাস্ট ভিডিওতে পেয়েছিলাম, সেটা হচ্ছে মোহনবাগান নির্বাচন নিয়ে কিছু আলোচনা, সামান্য কিছুই আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিস্টন ভার্সেস আশিক। লিস্টন এবং আশিক দুজনেই মোহনবাগানের লেফট উইংয়ে খেলে, আপনারা সকলেই জানেন, এবং একজনের অল্টারনেটিভ হিসেবে আরেকজন খেলে। দুজনের আলাদা আলাদা কিছু স্পেশালিটি আছে, কেউ কারুর থেকে কম বা বেশি ওইভাবে বলা যায় না। দুজনেরই একটা এফেক্ট আছে, দুজনেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, দুজনেই প্রচণ্ড এফেক্টিভ প্লেয়ার। মোহনবাগানের জন্য দুজনেই অপরিহার্য। তাই ভালো মন্দের বিচারে গিয়ে লাভ নেই, দুজনের কী কী স্পেশালিটি সেগুলো নিয়ে আলোচনা করে নেব, বা বলতে পারেন দুজনের কী কী পার্থক্য আছে সেগুলো নিয়েও আলোচনা করব। লিস্টনের যে স্পেশালিটিটা রয়েছে, লিস্টন কিন্তু পজিশনিং সেন্সটা বেশ ভালো। লিস্টন অনেক সময় অ্যাটাকের সময় যখন আমাদের মিডফিল্ডে খেলা চলে তখন দেখা যায় লিস্টন পারফেক্ট পজিশনে দাঁড়িয়ে আছে, ওকে জাস্ট বলটা বাড়ালে ও ওখান থেকে একটা দৌড় শুরু করবে, সেখান থেকে ও সোজা একটা অ্যাটাক ক্রিয়েট করে দেবে। অ্যাটাক ক্রিয়েট করার জন্য লিস্টন সব সময় রেডি হয়ে আছে এবং পারফেক্ট জায়গায় দাঁড়িয়ে থাকে। এবার আশিকের পজিশনিং নিয়ে যদি বলি, তাহলে আশিকের পজিশনিংটা কিন্তু লিস্টনের মতো ওই রকম হয় না, বা ওরম আগে দাঁড়িয়ে থাকে না। তার একটা কারণও আছে, আশিকের স্পিডটা অনেক বেশি এবং আশিক লিস্টনের থেকে অনেকটাই ফাস্ট। ফলে আশিক অনেক পেছন থেকে বল রিসিভ করে সামনের দুটো প্লেয়ারকে বিট করে দিয়ে একটা অ্যাটাক তৈরি করতে পারে। তাই জন্য ওকে সবসময় লিস্টনের মতো এগিয়ে থাকার প্রয়োজন হয় না। ও ডিফেন্সকেও বেশ সাহায্য করে এবং ওর অ্যাটাকটা একটু পেছন থেকেই শুরু হয়। লিস্টনের সঙ্গে কম্পেয়ার করলে ও একটু পেছন দিক থেকে স্পিডে বিট করে বেরিয়ে যায়। ডিফেন্সিভ এবিলিটি, লিস্টন কোলাসোকে যদি কোচ বলে দেন যে এই ম্যাচটায় তোমাকে প্রচুর ডিফেন্স করতে হবে বা ডিফেন্সকে বিশাল সাহায্য করতে হবে, তখন লিস্টন গিয়ে ডিফেন্সকে সাহায্য করে। তবে ডিফেন্ডিং দিয়ে যদি কম্পেয়ার করেন, আশিক কুরুনিয়ানের ডিফেন্ডিং কিন্তু লিস্টনের থেকে অনেক বেটার। এবং আশিক কিছু ম্যাচে রাইট ব্যাক খেলেওছে, আগেও খেলেছে, সেই কারণে ওর ডিফেন্স নিয়ে খুব একটা সমস্যা হয় না। কিন্তু লিস্টনের ক্ষেত্রে ডিফেন্সটা লিস্টনের খারাপ কখনোই বলা যায় না, লিস্টনও ডিফেন্সটা খুবই ভালো করে। কিন্তু লিস্টনের ক্ষেত্রে কিছু কিছু ল্যাপস দেখা যায় ডিফেন্সিভ ওরিয়েন্টেশনের ক্ষেত্রে। ফিনিশিং এবিলিটি দিয়ে যদি আমি কথা বলি, তাহলে বলতে হয় যে লিস্টনের ফিনিশিং কিন্তু আশিক কুরুনিয়ানের থেকে বেটার। এটার কারণও আছে, তার কারণ হচ্ছে আশিক কুরুনিয়ান নিজে খুব একটা শট মারে না। আশিক কুরুনিয়ান জেনারেলি বলটা পাস করে বা একটা ক্রস তুলে স্ট্রাইকারকে বা অন্য কারুকে দিয়ে গোল করাতে বেশি পছন্দ করে। উল্টো দিকে লিস্টনের কথা বললে, লিস্টন কিন্তু পেনাল্টি বক্সের বাইরে থেকে একটা সুন্দর কার্ভ শটে গোল করে দিতে পারে। লিস্টনের এটা একটা স্পেশালিটি আছে এবং অসাধারণ গোল করতে পারে লিস্টন। তো ফিনিশিংয়ের দিক দিয়ে বিচার করলে লিস্টন কিছুটা হলেও আশিকের থেকে এগিয়ে আছে। ড্রিবলিং নিয়ে যদি আলোচনা করি, কে ভালো ড্রিবলার, দেখুন আশিক কুরুনিয়ান লাস্ট কয়েকটা ম্যাচে যা খেলা দেখিয়েছে, তারপরে আর এটা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। লিস্টন কি ড্রিবল করতে পারে না? লিস্টন ড্রিবল করতে পারে, কিন্তু লিস্টনের ড্রিবলিংয়ে একটু টাইম বেশি লাগে। এবং লিস্টন যদি 10টা ড্রিবল করে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে 5টা কি 6টা ও কাটাতে পারছে এবং 5টা কি 6টা ও জমা পড়ে যাচ্ছে, বা 50% ওর ড্রিবলিং কনভার্সন রেট বলা চলে। সেখানে আশিক কুরুনিয়ানের রেটটা অনেকটা হাই। আশিক কুরুনিয়ান 10টার মধ্যে 8টা জায়গায় অপোনেন্টকে ড্রিবল করে বিট করে বেরিয়ে যায় এবং অসাধারণ কিছু স্কিল দেখায়। তো ড্রিবলিংয়ের দিক দিয়ে বিচার করলে আশিক কুরুনিয়ান অল্প হলেও এগিয়ে আছে। এবার দুজনের খেলার ধরনটা নিয়ে যদি বিচার করি, লিস্টন কোলাসোর যে খেলাটা স্টাইল, সেটা হচ্ছে লিস্টন কোলাসো ওই সাইড লাইন বরাবর হুড় করে উঠে যাবে, উঠে গিয়ে পেনাল্টি বক্সের পেরিয়ে গিয়ে ওই আপনার কর্নার লাইনের কাছাকাছি গিয়ে রানটাকে স্টপ করবে। ওখান থেকে হয় ব্যাকপাস করবে, নয় ওখান থেকে কাটিয়ে একটু পেছনে আসবে, নিয়ে পেনাল্টি বক্সের মাথার দিকে ঢোকার চেষ্টা করবে। ওই জায়গাটা ও একটু সময় নষ্ট করে, ডাইরেক্ট ছুটে গিয়ে ও ক্রসটা তুলতে পারে না, কারণ ওর প্রবলেম হচ্ছে ও ডান পায়ের প্লেয়ার। ও রাইট উইংয়ে খেললেও বাঁ পা দিয়ে বল ও তুলতে পারে না বা ক্রস ঠিক জায়গায় রাখতে পারে না। ওকে বলটাকে ডান পায়ে নিয়ে আসতে হয় এবং তারপর ক্রস তুলুক বা যাই করুক না কেন, তারপর তাকে সেটা করতে হয়।
এবং এই জায়গাটায় অপোনেন্টের প্লেয়াররা ডিফেন্সে ঢুকে গিয়ে লিস্টানের খেলাটাকে নষ্ট করে দেওয়া বা আমাদের অ্যাটাকটাকে নষ্ট করে দেওয়ার একটা সুযোগ পেয়ে যায়। কিন্তু আশিক কুরুনিয়ানের কথা বললে আশিক কুরুনিয়ান এক তো অনেক ফাস্ট ঢুকে যায়, 2 নম্বর হচ্ছে আশিক কুরুনিয়ান যদি ভেতরে ঢোকার হয় তাহলে কিছুটা ডিস্টেন্স কমিয়েও পেনাল্টি বক্সের দিকে ভেতরে ঢোকে, সেখান থেকে ওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে চেষ্টাটা থাকে যে মানে আমাদের কোনো অ্যাটাকারকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে যে ভালো পজিশানে আছে তাকে দিয়ে গোল করানো, যার ফলে স্ট্রাইকাররা বা অ্যাটাকাররা আশিক কুরুনিয়ানের ডেলিভারিটা পছন্দ করে এবং তারা আশিক কুরুনিয়ানের খেলাটা বেশি তাদের পক্ষে সুবিধাজনক হয় গোল করার ক্ষেত্রে। আশিক কুরুনিয়ানের খেলার স্টাইলটা কিন্তু ও ছুটে গিয়ে রানিং বলেও ক্রস তুলে দিতে পারে, ও পেনাল্টি বক্সের মধ্যে ড্রিবল করে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখান থেকে জাস্ট একটা পাস এবং সেখান থেকে একজন স্ট্রাইকার গোল করে দিতে পারে। গোলের মুখ খোলার ক্ষেত্রে অ্যাটাকারকে সাহায্য করার ক্ষেত্রে আশিক কুরুনিয়ান সবথেকে বেশি এফেক্টিভ লেফট উইং দিয়ে, আর লিস্টান কোলাসো হচ্ছে নিজে গোল করার ক্ষেত্রে অসাধারণ অবিশ্বাস্য জায়গা থেকে গোল করে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে লিস্টান সবচেয়ে বেশি পারদর্শী। তো দুজনেরই স্পেশালিটি রয়েছে, দুজনেরই খেলার আলাদা একটা স্টাইল রয়েছে এবং ম্যাচের সিচুয়েশান অনুযায়ী এরা কিন্তু এক একজন এফেক্টিভ। কোনো ম্যাচে আমার গোল করা বেশি প্রয়োজন, কোনো স্ট্রাইকার গোল করতে পারছে না, যে কোনোভাবে একটা গোল করতে হবে, তখন লিস্টান মারাত্মক এফেক্টিভ। আবার স্ট্রাইকাররা বল পাচ্ছে না, বলের সাপ্লাইটা নষ্ট হয়ে যাচ্ছে, কিছুতে সাপ্লাই আসছে না, সেক্ষেত্রে আশিক কুরুনিয়ান অপরিহার্য। তো সব দিক বিচার করলে দেখা যাবে দুজনেরই প্রয়োজনীয়তা আছে, দুজনই ডিফারেন্টভাবে আমাদের কাছে প্রয়োজনীয়, দুজনের এফেক্টিভনেসটা ডিফারেন্ট, কিন্তু ম্যাচের সিচুয়েশান অনুযায়ী দুজনকেই আমাদের প্রয়োজন হয়। দুজনেই অসাধারণ প্লেয়ার এবং দুজনেই ভারতীয় টিমে সেই কারণেই চান্স পায়। তো সামারাইজ করলে বা এক কথায় বললে, গোল করার জন্য লিস্টানকে প্রয়োজন, গোল করানোর জন্য আশিককে প্রয়োজন। নেক্সট যদি চলে আসি মোহনবাগান নির্বাচন নিয়ে, দেখুন মোহনবাগান নির্বাচনটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে বা এটা এমন একটা সিচুয়েশান যেখানে আপনি কোনো পক্ষকেই এগিয়ে বা পিছিয়ে বলতে পারেন না। আমরা বিভিন্ন খেলা যতই দেখি না কেন, মোহনবাগানকে নিয়ে ক্রেজ বা মোহনবাগানের ফ্যান ম্যাক্সিমামই সবাই ফুটবলের জন্যই বলা চলে। তো ফুটবলে মোহনবাগানের যে সাফল্যটা সেটা অবশ্যই কৃতিত্ব। তো কর্মকর্তাদের মধ্যে যে দুপক্ষর মধ্যে এই নির্বাচনটা হচ্ছে, সেই দুপক্ষই কিন্তু সমানভাবে আজকের সাফল্যের জন্য দায়ী বলতে পারেন বা আজকের সাফল্যের কৃতিত্ব দুজনেরই। এই দুজন কমিটি মেম্বারের ডিসিশানে, যে দুপক্ষ দুদিকে দাঁড়িয়েছে তাদের দুজনের ডিসিশানেই কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার সাথে এই চুক্তি সাইন হয় বা মোহনবাগান সুপার জায়েন্ট তৈরি হয়। আজকের এই সাফল্য তাদের দুজনেরই অবদান। তো এইভাবে দুজনকে আপনি আলাদা করতে পারবেন না। এবার সাফল্যের ইতিহাস বা মার্কশিট দেখলে দেখা যাবে মোহনবাগান মারাত্মক সফল, কিন্তু সেক্ষেত্রেও আবার বলছি যে এখনকার যে কর্মসমিতি রয়েছে এবং যে কর্মসমিতি তাদের বিপক্ষে লড়ছে নির্বাচন, তাদের দুজনেরই ডিসিশন ছিল, সেই জন্যই আজকে সাফল্যটা এসছে। এতে বর্তমান যে সমিতি রয়েছে বা যে লড়ছে তাদের কারুরই যে খুব বেশি অবদান আছে ওই ডিসিশান নেওয়া ছাড়া, সেটা বলা যায় না। ডিসিশানটা বিশাল ভাইটাল ছিল অবশ্যই, কিন্তু তারপর থেকে যা উন্নতি হয়েছে সেটা আরপিএসজি গ্রুপের জন্য। আবার যদি বলেন টুটু বসুর পরিবারের বিশাল অবদান মোহনবাগানের আজকের দিন পর্যন্ত উঠে আসার জন্য বা এতদিন পর্যন্ত ইতিহাস সৃষ্টি করার জন্য, দেবাশিস দত্তর অবদানও কম নয়। দেবাশিস দত্ত এতদিন ক্লাবটাকে চালিয়েছেন, ক্লাবের বিপদে আপদে সাফল্যে পরাজয়ে সবেতেই দেবাশিস দত্ত ক্লাবের পাশে ছিলেন, ক্লাবের পাশে দাঁড়িয়েছেন, ক্লাবকে একটা সঠিক পথে চালিয়েছেন এবং নির্বাচনে যেই জিতুক না কেন, আরপিএসজি গ্রুপের সঙ্গে আমাদের যে ফুটবলের চুক্তিটা রয়েছে বা ফুটবল ডিপার্টমেন্টটা রয়েছে, এটা আরপিএসজি গ্রুপের আন্ডারেই রয়েছে। তো ফলে যেই জিতুক না কেন সেটার ওপর কোনো এফেক্ট পড়বে না, সেটা যেরকমভাবে সাফল্যের সাথে চলছে সেইভাবেই চলবে। বাকি খেলা বা বাকি বিষয়গুলোতে কিছু পরিবর্তন হতে পারে, নতুন কর্মকর্তা এলে তারা নতুনভাবে কিছু ভাবনা চিন্তা করতে পারেন। পুরনো কর্মকর্তারা যে কাজটা করেছেন সেটাকেও আমি বলবো না যে কখনোই যে তারা অবহেলা করেছেন, সেরকমও ব্যাপার নয়। ফলে এটা একটা ফ্রেন্ডলি নির্বাচনের মতো ব্যাপারটা হয়ে গেছে। তবে কিছু জায়গা থেকে কিছু রকম বক্তব্য উঠে আসছে, কেউ বলছে যে প্রাক্তন প্লেয়াররা সম্মান পায় না, কে বলছে এটা হয় না ওটা হয় না। তবে এই বিষয়গুলো নিয়ে আমি মন্তব্য করতে পারবো না, কারণ এই বিষয়গুলো ইন্টারনাল ম্যাটার, এর মধ্যে আমি ঢুকিনি। আমি কোনো প্রাক্তন প্লেয়ার নই যে ওখান থেকে কোনো অসম্মান হয়েছে বা আমায় বিশাল সম্মান করেছে সেটা নিয়ে আমি কোনো কথা বলবো। আমার কাছে মনে হয়েছে দুটো মুখ, যে মুখটা আপনাদের ভালো লাগবে সেই মুখটা আপনারা চুজ করবেন। হ্যাঁ, এটা হতে পারে যে দেবাশিসদার মুখ দেখার ফলে এতদিন পরে যদি আপনাদের মনে হয় যে না দেবাশিসদার মুখ আর দেখবো না, এবার নতুন মুখ দেখতে চাই, তাহলে সেটা আপনাদের ব্যাপার।
তো এছাড়া আর কোনো বিশেষ কারণ বা বিশেষ কোনো পরিবর্তন যে মোহনবাগান ক্লাবের খুব খারাপ অবস্থা এক্ষুনি কর্মসমিতি বদলাতে হবে বা নতুন কর্মসমিতি এসে একটা বিশাল বিপ্লব করে দেবে, এরকম কোনো ম্যাটার কিন্তু এই নির্বাচনে কাজ করছে বলে আমার অন্তত মনে হয় না। আর সত্যি বলতে আমার ভালো লাগার বা মোহনবাগানকে ভালোবাসার, মোহনবাগানের প্রতি যতটুকু শ্রদ্ধা ভক্তি যা আছে সব কিছুই এই ফুটবল খেলার জন্য। ফুটবল খেলা নিয়ে আমি প্রচণ্ড এনজয় করছি, তাই নির্বাচন নিয়ে সত্যি বলতে আমার খুব একটা ইন্টারেস্ট নেই। তো আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানাবেন। এই ভিডিওতে এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।